আজকে যার সাথে উপস্থিত রয়েছে কুচবিহারের বুকে তার পরিচয়টা দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না। তিনি কৃষিকাজের সাথে যুক্ত। আমরা জানি বর্তমান সময়ে বিভিন্ন দিক থেকে বিভিন্ন উন্নতির কথা বাজেট হয়ে গেল কিছুদিন আগে। বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণীর লোকেদের উন্নতির কথা আমরা শুনেছি। কিন্তু সবকিছু করে সেটা কেন্দ্রীয় হোক বা রাজ্য স্তরে হোক, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে কৃষকরা কোথাও না একটা বঞ্চিত থেকে যাচ্ছে। কৃষকদের সমস্যা নিয়ে যে সকল কথা হওয়া উচিত, সেই সকল কথা কিন্তু হচ্ছে না। সেই বিষয়গুলি আজকে আমরা তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো এবং তার পরিচয়টাও তার মুখ দিয়েই জেনে নেব। আমার নাম মুজাহিদ হোসেন। আমি একজন কৃষি পরিবার থেকে উঠে আসা একজন কৃষি করি। আর একটা আমাদের পরিচয় আছে, আমাদের একটা সংস্থা আছে দিশারি ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড। সবার আগে আপনাদেরকে মানে এস বাংলা ডিজিটাল পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকে একটাই সুন্দর আলোচনার জন্য, আমাকে ডেকে নেওয়ার জন্য। আমি ওখানকার ডিরেক্টর পদে আছি। অ্যাকচুয়ালি এই যে বর্তমান যে কৃষিকাজ, আগেও আমার বাবা যেটা করতো কৃষিকাজ, তখনকার কৃষিকাজ এখনকার কৃষিকাজের কিন্তু পার্থক্য আছে। তখন এই যে এখন রবি সিজন চলছে, আজ থেকে যদি পিছিয়ে দেওয়া যায় 10 থেকে 15 বছর আগে অনেক পতিত জমি পড়ে থাকতো। এখন কোনো জমি পতিত নেই। মোটামুটি চাষবাসটা মোটামুটি চাষ, মানে বড় বলেন বা ভুট্টা বলেন, তামাকটা আমাদের এলাকায় হতো, সেই তামাকটা কিন্তু কমে গেছে। তো প্রথমেই যে বিষয়টা জানতে চাবো, যেহেতু আপনি আপনার পরিচয়টা দিয়ে দিলেন এবং কৃষি সম্পর্কে কয়েকটা কথা আপনি বললেন। বর্তমান সময়ে আমরা যদি গ্রামীণ কৃষিকাজ দেখি, কুচবিহার বলি, আলিপুরদুয়ার বলি, এগুলো শহর তো কিছু খুব ছোট্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ, বাকিটুকু কিন্তু গ্রামীণ। তো সেই গ্রামীণ কৃষিকাজের বর্তমান পরিস্থিতি কি রয়েছে সেটার ব্যাপারে যদি দু চার লাইন বলেন। গ্রামীণ কৃষিকাজ বলতে কি, দেখেন, আগে কৃষিকাজ একভাবে হতো, এখন কৃষিকাজটা একভাবে। আগে কৃষিকাজ লাঙ্গল, গরু এবং মানে বিভিন্ন মানে দিক থেকে পিছিয়ে ছিলাম, অভিজ্ঞ ছিল। আমার বাবা যারা কৃষিকাজ অভিজ্ঞ ছিল, কিন্তু এখন যান্ত্রিকরণ কৃষিকাজটা আসাতে কৃষিকাজ কিন্তু এগিয়ে আছে, এটা মানতে হবে। যান্ত্রিকরণ একটা কৃষি, সে আপনি ধান কাটার মেশিন বলেন, ধান লাগানোর মেশিন বলেন, বা যে কোনো যান্ত্রিকরণ কৃষিটাকে কিন্তু এগিয়ে নিয়ে আসা হয়েছে বলে বিজ্ঞান ভিত্তিক, তার জন্য কিন্তু একটু কৃষিকাজটা এগিয়ে আছে বর্তমান। আর কুচবিহার জেলার মধ্যে কিন্তু একটা প্রত্যন্ত এলাকা, যেটা হলো দিনহাটা 2 নম্বর বলে আমাদের বামনাট, মানে প্রত্যন্ত গ্রামে কৃষিকাজের দিকে কিন্তু আমরা পিছিয়ে নেই। কৃষিকাজ যদি বলেন, কৃষিকাজ আমরা এগিয়ে আছি। কুচবিহার জেলার মধ্যে দিনহাটা 2 নম্বর বলো এবং বামনাট এলাকা, আমরা কৃষিকাজে একটু এগিয়ে আছি, যে যাই বলো। এবং আমাদের অনেক ভিউয়ার্স কিন্তু এরকম থেকে থাকে যারা কৃষিকাজের ব্যাকগ্রাউন্ড থেকে নেই, তো তাদের জন্য অনেকে হয়তো বা কৃষিকাজে আসতে চাচ্ছে। তো এই যে আমাদের এখানে গ্রামীণ কৃষি, কৃষির মূল যে অসুবিধাগুলো, সেই অসুবিধাগুলো মাথায় রেখে নামতে হবে, এটা একটা কিন্তু ধারণা সবারই থাকে। তো এখানে যারা যখন কোনো একটা নতুন কৃষক, যুব সমাজের যখন কেউ নতুন করে কৃষিকাজ করতে যাবে, তাকে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে, এবং সেক্ষেত্রে আপনাদের যেমন একটা ফাউন্ডেশন রয়েছে, সেটার তরফ থেকে বা অন্যান্য ভাবে সরকারিভাবে হোক বেসরকারি হোক, কি কি সহায়তা তারা পেতে পারে? প্রথম কথা হলো, মানে জমি আছে বলে যে কৃষিকাজ করবে তেমনটা না, আর জমি আছে বলে কৃষক একজন সেটা হয় না। সেটা একটা অবশ্যই। একজন কৃষকের স্পেয়ার মেশিন থেকে শুরু করে যে কৃষিকাজে যত যন্ত্রপাতি, তাকে তার বাড়িতে মজুদ থাকতে হবে। আর বড় সমস্যা, একটা কথায় আছে, আমার গ্রাম বাংলায় কথায় আছে, কৃষকের ভাত খায় 1 ঘন্টায়, এটা একটা কথা আছে। আজকে আমার সবজি খেতে স্প্রে করতেই মানে করতেই হবে, স্প্রে মেশিন নেই, কার বাড়িতে খুঁজতে যাবো? এখন ওইভাবে হয় না। তা এখনো আমাদের এলাকায় অনেক বড় বড় কৃষক আছে, 20 বিঘা জমি মানে কৃষক না। যার 1 বিঘা জমি নেই, কৃষিকাজের সমস্ত যন্ত্রপাতি আছে, তার ধারণাটা আছে যে কোন সময় কি স্প্রে করতে হবে এবং কোন সময় কি ব্যবহার করতে হবে জমিতে, সেই যন্ত্রপাতিগুলা আর সেই সমস্ত জিনিসগুলো মজুদ যদি থাকতে পারে এবং কিছুটা হলো ধারণা থাকা চাই। কৃষকের পেটা যে কৃষক হবে এমন কোনো কথা না, কিন্তু এটা কিন্তু হয় না। সেক্ষেত্রে বলবো যে একজন কৃষক যদি মানুষের জমি লিজ নিয়েও কৃষিকাজটাকে জানতে হবে। এখন মরশুম আমার চলছে রবি সিজন, রবি সিজনে কিন্তু ভুট্টা করা সম্ভব, বড় ধান করা সম্ভব, সবজি করা সম্ভব। একটার উপর নির্ভরশীল করলে হবে না। আমি যদি আমার যদি 5 বিঘা জমি লিজ নেই বা অন্যের জমি করি বা নিজস্ব জমি থাকে, 5 বিঘা জমি এককভাবে ফসল করি হবে না। কিছুটাতে আলু লাগাই, কিছুটাতে ভুট্টা লাগাই, সবকিছু ফসল কিন্তু প্রত্যেক করে এক বাজার থাকে না। যেটা দেখা যাচ্ছে এবছর কিন্তু একটু ভুট্টাটা বেশি আছে, আমি যদি ভুট্টার উপর নির্ভরশীল থাকি তাহলে চলবে না। কি বললাম, কিছুটা বিভিন্ন ধরনের চাষাবাদে করতে হবে। আর একটা যেটা পরামর্শ বলবো, এই যে এখন যেটা দেখা যাচ্ছে ভারতবর্ষে বলে এই যে ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড, আগে ছিল ফার্মার্স ক্লাব, এখন হচ্ছে ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড, ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃতি। এই যে সংস্থাগুলোর সঙ্গে যুক্ত হয়ে যাবে, যদি যে সমস্ত কৃষক আছে
তারা এই যে বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণগুলো পাচ্ছে, সেটা একটা সুবিধা ভালো আছে। বিষয়, হ্যাঁ, সুবিধা ভালো আছে। বেশি সুবিধা, এই একটা দিক আছে। এবং এখানে যদি আমরা দেখি বর্তমান সময়ে অনেকেই কিন্তু আমরা বামনহাট অঞ্চলে যদি দেখি দিনহাটা ২ নং ব্লকের অন্তর্গত, এখানে কিন্তু বর্তমান যুবক যারা রয়েছে এবং সবচেয়ে ভালো বিষয় যেটা আমাদের ভিউয়ার্সদের জানিয়ে রাখি, এখানে কিন্তু অনেক মহিলা যারা রয়েছে তারা কিন্তু চাষবাসের সাথে যুক্ত হচ্ছে। আমরা প্রধানত প্রাচীনকাল থেকে যেটা দেখে আসতাম, এবং যদি আমরা ইতিহাসের একদম গোড়ার দিকে চলে যাই, চাষবাস কিন্তু শুরু করেছিল মহিলারাই, যখন গুহা মানব ছিল আমাদের পৃথিবীতে। তার পরবর্তী সময়ে ধীরে ধীরে কিন্তু এই যে চাষবাস, সেই চাষবাসের কাজটা কেমন যেন মহিলাদের হাত থেকে পুরুষদের হাতে চলে গিয়েছিল। আবার এই ২০২৫-২৪ এই সময়ে এসে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গার মহিলারা তারাও কিন্তু ধীরে ধীরে চাষবাসের দিকে অগ্রসর হচ্ছে। আমরা যদি দেখি বামনহাট যে গ্রাম পঞ্চায়েত ১ নং গ্রাম পঞ্চায়েত, সেই এলাকার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে মহিলারা মাশরুম চাষ করছে। এবং সেই নিয়ে আপনাকে একটা প্রশ্ন করবো, এই যে মহিলারা চাষবাসের দিকে এগিয়ে যাচ্ছে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? মহিলা যাওয়ার কিছু কারণ আছে। আগে চাষবাস করতো, চাষ মানেই পুরুষরা, হুম। জমিতে কাজ করা মানেই পুরুষরা, এটা একটা দিক। হুম। এমনও দেখা যেত আমাদের মতো পরিবারের কোনো মহিলা যদি জমিতে কাজ করতো, মহিলাকে জমিতে পাঠানো হয়েছে। এখন একটা যেমন এই যে স্বনির্ভর গোষ্ঠীগুলা, হুম। আমাদের বামনাড় অঞ্চল বা দিনহাটা ২ নম্বর যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী আছে, প্রত্যেকটা স্বনির্ভর গোষ্ঠী কিন্তু ব্যাংকের থেকে লোন নেওয়া আছে। কিছুটা। হ্যাঁ, ওদের কিন্তু একটা ইস্যু দেখানো আছে, লোনটা কি পারপাসে নেওয়া কেন আছে, নিয়েছে? কেন নিয়েছে। এখন যখনই হিউজ টাকা লোন নেয়, তাদের কিন্তু সরকার থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেয়। যেমন মাশরুম একটা ভালো দিক বললাম, মাশরুমের প্রশিক্ষণ নেওয়া বা সেলাই বা চাষাবাদ, যে কোনো প্রশিক্ষণ নিতে হয়। এই যে প্রশিক্ষণ নিতে গিয়ে একটা অঞ্চলে যদি ধরে রাখেন ২০টা স্বনির্ভর দল আছে, ১০টা স্বনির্ভর দল কৃষিকাজের সঙ্গে যুক্ত আছে কিন্তু। অবশ্যই। তার কারণ একটাই, আগেরকার চাষাবাদ আর এখনকার চাষাবাদের পার্থক্য আছে। আগের যোগাযোগের ব্যবস্থাটা ছিল একটু দূরত্ব, দূরবর্তী। এখন হয়ে গেছে কাছাকাছি। যেমন একটা উদাহরণ দেবো, আমরা সৌভাগ্য, কুচবিহার জেলার মানুষ আমরা সৌভাগ্য যে কুচবিহারের মতো জায়গায় আমার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় আছে। এটা কিন্তু আমাদের সৌভাগ্য। অবশ্যই। এবং কুচবিহার জেলায় যে কৃষি বিশ্ববিদ্যালয়, তাদের থেকে আমাদের প্রত্যন্ত গ্রাম বামনহাট যোগাযোগ ব্যবস্থাটা একটু দূরত্ব ছিল, সেটা কাছাকাছি কিভাবে হলো? এই যে ফার্মার্স ক্লাব আমরা ছিলাম এবং আরো অন্যান্যরা ছিল, এদের সঙ্গে ফার্মার্স ক্লাবের সঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয়, কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র, এদের সঙ্গে যোগাযোগ। তাছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ, আগে কি দেখতাম প্রত্যেকটা গ্রামে একজন করে কেপিএস ছিল। কেপিএস এর মাধ্যমে যে প্রশিক্ষণগুলো হতো, ওটাতে শুধু পুরুষদের দেওয়া হতো। এখন কিন্তু সেটা না, এখন সকলকে দেওয়া হচ্ছে। এখন সকলকে দেওয়া হচ্ছে। যদি বলেন কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র, যেটা অবস্থিত পুন্ডিবাড়িতে, মানে বৎসরে যদি ২০খানা প্রশিক্ষণ হয়, ওর মধ্যে ১০খানা প্রশিক্ষণ স্বনির্ভর দলকে দেওয়া হয়। ওর মধ্যে মাশরুম হচ্ছে, কলা চাষ হচ্ছে, বিভিন্ন রকম চাষাবাদ, এবং এজলা, হাঁস মুরগি, বিভিন্ন চাষাবাদের প্রশিক্ষণ হচ্ছে। স্বনির্ভর দল তো অবশ্যই কৃষিকাজে এগিয়ে আসবে, এই যে প্রায়োরিটিটা পাচ্ছে, এটা একটা এগিয়ে আসবে। এবার বাড়ির পুরুষরা যদি এখানে একটু হেল্প করে, হেল্প বলতে কি, উৎসাহ দেয়, অবশ্যই কিন্তু মহিলারা কৃষিকাজে একটু এগিয়ে আসবে। আর এটা একটা বুঝবেন, এখন তো ২০ বিঘা জমির গৃহস্থ গ্রামে কমই পাওয়া যায়, খুব কম। সেক্ষেত্রে কিন্তু লেবারের একটা সমস্যা আছে, নিজের কাজ নিজেই করতে হচ্ছে। আর কৃষিকাজটা ব্যবসায়িক ভিত্তিক না করলে কৃষিকাজ করে কোনো লাভ নেই, কৃষিকাজটা কিন্তু ব্যবসায়ী মুঠে নিতে হবে, এই হলো একটা কারণ। অবশ্যই আমাদের ভিউয়ার্সদের যেটা বলবো, যে আমরা যদি দেখি চায়নার মতো দেশগুলো, চায়না, অস্ট্রেলিয়া, এই সকল যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর যদি চাষাবাদ দেখি, সেটা কিন্তু একটা ব্যবসায়িক কেন্দ্রিক হয়ে গিয়েছে। আমাদের ভারতবর্ষের একটা সমস্যা, ক্লাস 10 যারা পড়াশোনা করছে ভূগোল, তারা এই জিনিসটা খুব ভালো করে জানবে আর জানা উচিত। সেটা হলো, আমাদের ভারতবর্ষের চাষবাসের অন্যতম একটি সমস্যা হলো ক্ষুদ্র জমি। আমাদের কিন্তু জমিগুলো বারবার ভাগ হয়ে যাচ্ছে এবং জমিগুলোর আকার অনেকটা ছোট হয়ে যাচ্ছে, যার ফলে সেখানে কিন্তু কোনো ধরনের চাষ করা, নতুন যখন চাষ করছি, আশেপাশের জমিগুলো হয়তো যেহেতু ছোট ছোট আকারে, সেটা ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং কি মনে করেন যে আমাদের ভারতবর্ষের মধ্যে জমিগুলো যদি ছোট ছোট হয়ে যাচ্ছে, ভাই ভাই ভাগ হয়ে যাওয়ার ফলে যে কোনো কারণে হোক, সেক্ষেত্রে কৃষিকাজ কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? ওই যে ছোট জমি হয় এখন, তাহলে একটু ইন্টারক্রপিং, যেটাকে সাথী ফসল বলা হয়, একটু সাথী ফসল হিসেবে যেতে হবে। একই জমি মেগা ফার্মিংটা হচ্ছে। হ্যাঁ, মেগা ফার্মিংটা হচ্ছে। ওই দিক থেকে একই জমিতে ২-৩টা ফসল ফলানো সম্ভব হয়। যেটা দেখলেন আপনার কয়েকদিনে, আপনারাই হয়তো গেছিলেন, অস্ট্রেলিয়া থেকে আসছিল, একই জমিতে ২-৩টা ফসল ফলানো সম্ভব। এগুলো তো আগে হতো, এমন না যে হতো না। বললাম যোগাযোগের ব্যবস্থা, আমরা তো এগুলো প্রযুক্তি কোথা থেকে পেয়েছি, এখনকার কৃষক কোথা থেকে পেয়েছি? কৃষি বিজ্ঞান কেন্দ্র, হ্যাঁ, যে ফাউন্ডেশন, এরা যোগাযোগটা, লিঙ্কেজটা করে দিয়েছে বলে আজকে কৃষকরা কিন্তু, সব কৃষক যে হয়েছে সেটা না,
কিছু কিছু কৃষক এগিয়ে আছে, ওদের দেখে এলাকায় একটা কৃষক কিন্তু যদি একটু বেশি ফার্মার হয়ে যায়, ওর দেখে আরেকজন শিখছে। এইভাবে কিন্তু শিখে যায়। ব্যাপারটা এইরকমই। আর তো সাথী ফসল দিয়ে গেলে কিন্তু ছোট জমি তো ছোট জমিতে মানে এগিয়ে যাওয়ার সম্ভব রয়েছে। মানে এখানে যাদের মাল্টিপল ফার্মিং ব্যাটার হয়, নতুন ধরনের যে ফার্মিং টেকনিক রয়েছে সেটার ব্যাপারে। তো এই বিষয়টা আমাদের ভিউয়ার্সদের জন্য আপনার কাছে জানার চেষ্টা করছি, নতুন নতুন কোন ধরনের চাষ পদ্ধতি রয়েছে, যে চাষ পদ্ধতির মধ্যে আমাদের মতো যারা যুবক রয়েছে, যারা এখন পড়াশোনা করে হয়তো কোনো একটা কাজের দিকে যাবে, তো তারা কৃষিকাজে যেতে পারবে, এরকম কোনো হেল্পফুল কয়েকটা পদ্ধতি যদি আলোচনা করে নতুন কৃষিকাজে। নতুন কৃষিকাজ নামটাই পুরানা। কৃষিকাজ মানে কৃষিকাজে হয়, সেখানে একটু একটু বুদ্ধির অবলম্বন করতে হবে। সেটা হলো অল্প জমিতে খরচ কম, আয় বেশি, বুদ্ধি করে কৃষিকাজ। ওই যে আপনাকে আগে বললাম, জমি যদি 5 বিঘা থাকে, ছোট একটা উদাহরণ দেবো, ওই 5 বিঘা জমির একদিকে যদি একটা পুকুর থাকে, পুকুরের চারদিকে যদি আমার সুপারি গাছ থাকে, ধরে রাখেন আমাদের হাঁস, গ্রাম কৃষিকাজ মানে সবকিছু নিয়ে, হ্যাঁ কৃষিকাজ, হাঁস থাকতে হবে, হয়তো পায়রা থাকলো, কবিতর মুরগি থাকলো, সবকিছু নিয়ে যদি একটা কৃষিকাজ শুরু করা যায়, কোনো না কোনো বাজার যদি আমি যাই, কয়েকটা লেবু গাছ থাকলো, বাজার যদি আমি যাই, লেবু বিক্রি করো, নাহলে 2টা হাঁসের ডিম নিয়ে যাবো। আজ থেকে আমার মনে আছে, এটা সম্ভবত 15 বছর আগে, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রাক্তন, উনি একজন এক্স করেছেন, উনি ছিলেন ডক্টর অমূল্য কুমার মিত্র। ওনার হাত ধরে কিন্তু আমাদের এই আজকে এই জায়গাটায় আসা, ওনাকে বলার মতো না। আমি যদি কৃষি পরিবার থেকে উঠে আসা একজন কৃষকের ছেলে, আমি আজ থেকে মানে 18-20 বছর আগে সার চিনতাম না, সত্যি সার চিনতাম না। ওনার হাত ধরে ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড এগুলো করতে করতে কিন্তু আজকে একটা জায়গায় কৃষককে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারছি। আমরা কিন্তু কৃষিবিদ বা কোনো এগ্রিকালচার স্টুডেন্ট না, এই যে বিজ্ঞানী, কৃষিবিদ বা কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে, তাদের সঙ্গে উঠা বসা, তাদের সঙ্গে মেলামেশা করে একটা জায়গায় চলে আসছি। তা সেই দিক থেকে বলো, যুব সমাজকে কৃষিকাজে করতে গেলে নতুন প্রযুক্তি, যেটা আজকে মানসিকতাটাকে তৈরি করতে হবে, এবং সরকারি সহযোগিতা ওর উপর নির্ভরশীল করলে চলবে না। আগে আমাকে এগিয়ে আসতে হবে, আমি করব, এটা করতে পাবো। যখন দেখবে একটা সরকারি সংস্থা, যেমন কৃষি দপ্তর, কৃষি দপ্তর হুট করে কিন্তু একটা ছেলেকে ডাক দিয়ে নিয়ে বলবে না তুমি এটা করো। অবশ্যই যখন দেখবে যে এই ছেলেটা বা এই লোকটা কিছু করার মানসিকতা আছে, হ্যাঁ ভালো কিছু করছে, কৃষি বিজ্ঞান কেন্দ্র হুট করে সরাসরি কৃষকের কাছে পৌঁছতে পারে না। আমাদের মতো এপিসি, এফপিও যারা ডিরেক্টর, যারা প্রতিনিধি আছে, তাদের সঙ্গে পরামর্শ করে সেই কৃষকের কাছে কিভাবে পৌঁছানো যায়, তাদেরকে হেল্প করার জন্য যথেষ্ট এখন দেখুন দেখা যাচ্ছে যে যান্ত্রিকরণ কৃষিকাজটা আসছে, যান্ত্রিকরণের মাধ্যমে কৃষিকাজটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এবার একটা বড় সমস্যা কিন্তু এখন, বড় সমস্যা, সে নিজের কাজ নিজেই করতে হবে, যান্ত্রিকরণের মাধ্যমে কৃষিকাজটা, মানে আধুনিক যেহেতু যন্ত্র আছে, এখন আমরা দেখলাম নতুন এক ধরনের পাওয়ার ট্রেলার বা মনে হয় ধান কাটার মেশিন, যেটা আমাদের এগ্রিকালচার অফিস থেকে বিভিন্ন কৃষককে দেওয়া হয়েছে ডিসকাউন্টে। একজন ব্যক্তি আর কি জমির যে ধানগুলো আছে সে একা একাই কাটতে পারবে, এরকম হ্যান্ডি একটা মেশিন রয়েছে। তো এই ধরনের মেশিনের গুলো ব্যবহার জানতে হবে, তাই তো? এবং এখানে আরো একটা কথা, যেহেতু আপনি সারের কথাটা বললেন, সেই কথাতেই আসি। আমাদের, আপনারা হয়তো অনেকেই জানেন যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করেন, যে ভারতবর্ষের মধ্যে ফার্স্ট জৈব সার দিয়ে পুরো স্টেটের যেখানে চাষবাস হচ্ছে, এরকম স্টেট হলো সিকিম। 100% অর্গানিক একটা চাষ হচ্ছে। তো সেই রকম কিছু পশ্চিমবঙ্গে কি হতে পারে বা এরকম সম্ভব? এবং অনেকের একটা ধারণা আছে যে জৈব সার ব্যবহার করলে চাষের যে আমদানিটা সেটা কমে যাচ্ছে। এটাকে কতটা সত্যি এবং কতটা মিথ্যে, যেহেতু আপনি কৃষিকাজের সাথে যুক্ত, এটাকে একটু সাজিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করুন ভিউয়ার্সদের। দেখেন, একটা আমাদের ধৈর্যশীল ক্ষমতা কম, প্রত্যন্ত এলাকায় থাকি। জৈবতে আসতে গেলে মিনিমাম 3 বছর ওই জমিটাতে জৈব করতে হবে, এবং সেক্ষেত্রে প্রাথমিক স্তরে চাষ। এবারে যেখানে রাসায়নিক দিয়ে, ধরে রাখেন রাসায়নিক দিয়ে সবজি আমি একটা জমির থেকে সব খরচা বাদ দিয়ে 20,000 টাকা সাশ্রয় হচ্ছে, যেখানে আমি জৈব দিয়ে করতে যাবো একটু হলে কিন্তু কম হবে। আমি 10,000 টাকা নেবো না, কিন্তু আমি 20,000 টাকাকে ফলো আপ করবো। অবশ্যই সেখানে ধৈর্যশীল, যদি সেখানে যদি আস্তে আস্তে, যেমন কৃষি দপ্তর থেকে সবকিছু নিয়েই কিন্তু এখন কৃষককে একটা সহযোগিতা দেওয়া হচ্ছে। সেই যে কৃষি দপ্তর বা কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো যদি আমাদের এফপিসি, এফপিও কে আরো অ্যাওয়ারনেস করায়, আমরা সেগুলো কৃষককে নিয়ে করাই, আস্তে আস্তে কিন্তু করা সম্ভব। না হওয়ার কিছুই না, কিন্তু কৃষককে মানে সচেতন করা। আজ থেকে 10 বছর পিছিয়ে যদি যাই, যদি বলা যেত মেশিন দিয়ে ভুট্টা লাগানো যায়, এটা সম্ভব না, কোনোদিন হয় না। এবারে শূন্য চাষে ভুট্টা
আমার মনে আছে আজ থেকে 12 বছর আগে কালমাটির মতো একটা জায়গায় হুম। মেশিন নিয়ে গেছি ভুট্টা জমাতে। হুম। ওখানকার লোক আমাদের দেশের হুম। বলতো খাওনি জমিতে কোনোদিন ভুট্টা হয়? আমাদের গালি দিত, হালারা হালা কাম পাওয়া না, খাওনি জমিতে ভুট্টা হয়। এখন আমাদের দিনাটা 2 নম্বর ব্লকে কয়েকখানা মেশিন আছে এবং ব্যক্তিগতভাবে অনেক চাষিও নিয়ে এনেছে ভুট্টা লাগানোর মেশিন, যেখানে পশ্চিমবঙ্গ সরকার সাবসিডি দিচ্ছে। হুম। 40% 80% এক একটা সিজনে একভাবে সাবসিডি দিচ্ছে। হুম। কেন নেবে না মানুষ? তো এই হলো ব্যাপারগুলা। এখানে এখন আরো একটা বিষয় রয়েছে যে আমরা যদি দেখি বর্তমান সময়ে আধুনিক অনেক মেশিন এসেছে এবং একই সাথে আমাদের দেখা যদি যেমন দেখি আমাদের এখানে অনেক চাষবাস যেমন গমের চাষটা দেখতাম, এখন গমের চাষটা দেখা যাচ্ছে না। এইরকম শুধু আমাদের এখানে বলছি না, পুরো ভারতবর্ষে যদি আমরা দেখি কিছু কিছু শস্য হারিয়ে যাচ্ছে মিলেটের যে পর্যায়ে যেগুলো পড়ছে। তো এই হারিয়ে যাওয়া শস্যগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসা এবং একই সাথে বিভিন্ন শাকসবজির নতুন ধরনের চাষবাস হচ্ছে, সেগুলোকেও আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন এবং সাধারণ একজন কৃষক তারা কি কি করতে পারে? দেখেন, আমরা পদক্ষেপ নিলে এক একটা এফপিসি হুম। সবকিছু নিয়ে কাজ করা কিন্তু সম্ভব না। একদম। যেমন একটা কৃষি দপ্তর সবকিছু নিয়ে হয়। হুম। তার মধ্যে কিন্তু যেমন টোবাকো রিসার্চ সেন্টার আলাদা, হুম। একদম কৃষি বিজ্ঞান কেন্দ্র যাবে, হুম। এক একটা বিজ্ঞানী এক একটা এক ডিপার্টমেন্টে ডিপার্টমেন্ট কাজ করে। একটা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সায়েন্টিস্ট আলাদা আলাদা আছে। হুম। কেউ হয়তো ধান ভেজিটেবল, কেউ ধান নিয়ে, হুম। ধান গম ভুট্টা এগুলো নিয়ে একজন দিচ্ছে। সেরকম এক একটা এফপিসি একদম কাজ করে। আমরা যেমন কাজ করতেছি কিরকম কনজারভেশন এগ্রিকালচার নিয়ে, সবকিছু নিয়ে। আমার মূল লক্ষ্যটা হলো কৃষককে বিভিন্ন মানে প্রশিক্ষণ, আধুনিক কৃষিকে প্রশিক্ষণ দিয়ে মাঠের থেকে শুরু করে মার্কেট লিঙ্কেজ করে দেওয়া। একটা এফপিসির মূল লক্ষ্য কি? কৃষকটার অসুবিধাটা কোথায় হচ্ছে, কেন শূন্য কর্ষণে ভুট্টা করবে না, কেন মালচিং প্রযুক্তিতে চাষাবাদ করবে না, তাকে প্রশিক্ষণ দেওয়া এবং তাদের উৎপাদিত ফসলটাকে মার্কেটিং করে দেওয়া। কোথায় মার্কেটিং ব্যবস্থাটা? আমরা কিন্তু এটির উপর মূল জোর দিচ্ছি। মালচিং কেন করবে না, আর মালচিং এ এতটা খরচা করে মালচিং জমিতে কেন লাগাবে? একবার যদি সেই চাষিটাকে আমরা প্রশিক্ষণ দিয়ে বোঝাতে পারি, ওখানে তো একটা ব্যবসা আমাদের লুকিয়ে আছে। ব্যবসা কিন্তু লুকিয়েছে। এখন যদি দেখা যান সিকিমের মতো জায়গায় যাবেন, সারের দোকান রাসায়নিক সার হবে। আমাদের দিনাটা 2 নম্বর ব্লকে যাবেন, যতটা রাসায়নিক দোকান আছে সারে, কোনো দোকানে মালচিং পেপার পাবেন না। মালচিং মতে এখন একটা ব্যবসা জায়গায় গেছে, কৃষককে যদি আমি বুঝাতে পারি তা মালচিং কিন্তু আমি বিক্রি করতে পারবো, আমাদের অর্গানাইজেশন বিক্রি করতে পারবে। এবার জিরো টিলার, এখন দেখেন কয়টা আমাদের গ্রামে দেখবেন 8-10 খানা ট্রাক্টর আছে, পাওয়ার টিলার আছে, কারো বাড়িতে কিন্তু ওই ভুট্টা লাগানো মেশিন নেই। যদি আসে সেটা আমাদের এফপিসির মাধ্যমে আসে। আগামী দিনে যতটা ট্রাক্টর হবে অতটা ভুট্টা লাগানো মেশিন হবে। আমাদের কাজ হলো কৃষককে প্রশিক্ষণটা আমরা নিজে দিতে পারবো, বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে লিঙ্কেজ করে দিয়ে প্রশিক্ষণ এবং তাদের উৎপাদিত ফসলটাকে মার্কেট লিঙ্কেজ করে দেওয়া এবং সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে সেটাকে অবগত করা, এটাই আমাদের কাজ। এবং এখানে যেটা বললাম একটা মিউচুয়াল বেনিফিট কাজ করছে আর কি, আপনাদের কৃষকরা উপকৃত হচ্ছেন, আপনারা উপকৃত হচ্ছেন, মানে একটা মিউচুয়াল বেনিফিটের মধ্যে কৃষিকাজটা এগিয়ে আসছে। এখানে যেহেতু চাষাবাদের কথা বলছি, অনেকের কিন্তু একটা শখ থাকে, ছোট থেকে একটা শখ থাকে এবং আমি বলতে পারি আমারও রয়েছে। তো সেই বিষয়ে কিছু ছোট ছোট তথ্য আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো। আমরা অনেকে কিচেন গার্ডেনের কথা শুনেছি অনেকের বাড়িতে এবং অনেক বিদ্যালয়ে কিন্তু এটা করার জন্য অনুদানও দেওয়া হয়ে থাকে, কিন্তু দেখা যায় যে হয়তো অনেকে সেই জিনিসটা করে উঠতে পারছেন না। তো সেক্ষেত্রে কি গাইড থাকবে যে ছোট্ট একটা জায়গায় নিজের বাড়িতে জৈবভাবে কিছু চাষাবাদ করলো যাতে নিজের বাড়ির খাওয়া দাওয়াটা চলে? তো এই যে বিষয়টা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, এটা কিভাবে সম্ভব? একটা ভালো কোশ্চেন করছেন। আমি আপনাদের এই এস বাংলা ডিজিটালের মানে সংবাদ মাধ্যমে এটা বলতে চাই, প্রত্যেকটা কৃষকের কাছে এবং যাদের কৃষিকাজ, যারা কৃষিকাজ করেন না, দেখা গেল যদিও গ্রাম বামনহাট বা এই এলাকার মধ্যে যাদের ছাদ বাগান করা সম্ভব, বাড়িতে যে আপনারা খাবারটা খাবেন, সবজিটা অন্তত কি এই খাবারটা জৈবতে তৈরি করে খান। জৈব সার তৈরি করা কিন্তু খুব সিম্পল। বাড়িতে যে সবজি বা বাড়িতে যেহেতু গ্রাম, মানে গাছের পাতা এগুলো দিয়ে ছোট ট্যাঙ্ক করে জৈব তৈরি করে ওগুলো দিয়ে সবজি আবাদ করা সহজ। কমসে কম বাড়ির খাবারটা বাড়ির বাচ্চা কাচ্চা খাচ্ছে, এটা জৈবতে তৈরি করে খান। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে যখন জৈবতে আপনারা খাওয়া শিখবেন, তখন বাজার থেকে কিনে খাওয়াটাও শিখবেন। তখন বাজার থেকে কিনে খাওয়া শিখবেন, বাজারের চাহিদা। রাসায়নিক 1 কেজি শশার দাম যদি হয় 30 টাকা, জৈবতে যদি হয় 50 টাকা, তখন কিন্তু 30 টাকার শশাটা কিনবে না। এখন আমার বাঙালি কিন্তু একটা অভ্যাস আছে, সবসময় সে খারাপ হোক আর ভালো হোক সস্তা, মানে সস্তা। আর একটা দিক কি আছে জানেন, বাজারে যাবো তো মানে একই জিনিস এটা 30 টাকাটা 50 টাকা, 30 টাকাটা নেবে না, 50 টাকা। এর মধ্যে যেন কি যেন একটা ভালো আছে, তার যখন জৈব শশাটা 50 টাকা কিনে নিয়ে এসে খাবে,
হয়তো কৃষকটা হুম। 5 কেজির জায়গায় 3 কেজি জমিতে ফলানো পারে, মানে একদিন বিক্রি করতে পারছে, সে তো একটু বেশি পাবে, দামটা বেশি পাচ্ছে। দামটা বেশি হলো। যখন আমি নিজের বাড়িতে তৈরি করে সবজিটা খাবো জৈবতে, আমার মুখে কিন্তু জৈবটা লেগে থাকবে, হুম। ওর স্বাদটা লেগে থাকবে, মানে বাজারের চাহিদাটাও বাড়বে। বাজারের চাহিদা হবে, তখন অটোমেটিক কিন্তু কৃষক জৈব সার থেকে জৈব সার দিকে এগিয়ে আসবে, রাসায়নিক পিছিয়ে যাবে। আগে আমার নিজের থেকে শুরু করতে হবে, আমরা যারা খাবো হুম। বাজার থেকে কিনে আমার নিজের থেকেই শুরু করতে হবে। এমন কেউ নেই যে বাড়িতে একটা লঙ্কার গাছ, একটা বেগুন গাছ, একটা লেবু গাছ, হুম। সে যাদের ছাদ বাগান, ছাদ আছে বাড়িতে, হুম। ছাদ আছে, হুম। সেখানেও করেই খেতে পারে। এবং এটা একটা ভালো বিষয় আপনি বললেন। আমরা কয়েকটা কোশ্চেন আবার পিছিয়ে যাব। জৈব সারের যে কথাটা বলছিলাম, তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে জৈব সারের চাহিদা বৃদ্ধি পেলে ধীরে ধীরে জৈব চাষটা যেটা সেটাও বাড়তে পারে। এই ক্ষেত্রে যেটা প্রাথমিক বিষয়, সিকিমের ক্ষেত্রে আমরা যদি উদাহরণটা নেই, ওনারা কি করেছেন, সরকার থেকে প্রথম যে পর্যায়টা ছিল জৈব সার, যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যে সকল কৃষকরা, কারণ আমরা জানি যখনই রাসায়নিক সারে জৈব সারে আসছে কোনো একটা ক্ষেত বা জমি, সেই জমিতে ফলন কিছু সময়ের জন্য হলো কম হবে এবং সেটা হয়তো রাসায়নিক সারের মধ্যে সেই রকম হচ্ছে না। সেক্ষেত্রে কৃষকদের যে ক্ষতিটা হয়, সেই ক্ষতিটা তারা যারা রাজ্য সরকার আছে সেখানে তারা বহন করার একটা প্রচেষ্টা চালিয়েছিল। তো এইরকম কোন প্রচেষ্টা আমাদের রাজ্যে কি সম্ভব? কেন, এরকম প্রচেষ্টা ছিল তো, এখনো আছে। কৃষি উদ্যান পালন দপ্তর থেকে প্রত্যেক বছরে কয়েক হাজার হাজার টাকা কৃষককে দেওয়া হয় জৈব সার জৈব উৎপাদনের সারের জন্য। জন্য। আপনারা যদি মনে করেন, আজ থেকে সেলফ হেল্প গ্রুপ বা যেগুলো স্বনির্ভর গোষ্ঠী, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়নি? অবশ্যই আছে। কতটা স্বনির্ভর গোষ্ঠী জৈব সার উৎপাদন করছে, হুম। খোঁজ নিয়ে দেখেন, ওরা লোন নিয়ে বসে আছে, হুম। পাশের বাড়ির জমিটা কবে বন্ধক রাখে সেটা নেওয়া যায়, মেয়ের বিয়ে দেওয়া যায়, জৈব সার উৎপাদন করছেন, দোষটা তো আমাদেরই। আরো একটা যদি মনে করেন, এনার্জির মাধ্যমে, জব কার্ডের মাধ্যমে প্রত্যেকটা পরিবারকে জৈব সারের ট্যাঙ্কির জন্য এবং জৈব সার তৈরি করার জন্য প্রশিক্ষণ এবং তাদেরকে দেওয়া হয়েছিল। 10,000 কোটি টাকা অ্যাকাউন্টে দিয়েছে রাজ্য সরকার। ওরা কি করছে, কেউ তো জৈব সার তৈরি করছে, 10,000 টাকা ওঠানোর পরে ছেলেকে মোবাইল কিনে দিছে, মেয়েকে মোবাইল কিনে দিছে। এবার মোবাইলের একটা খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। ওর মধ্যে 5টা ছেলে কিন্তু ইউটিউব দেখে এখন কৃষি কাজ করতেছে, ওর মধ্যেই। একদম। তো মানে এখানে যেটা বলছেন যে মানে সরকার তরফ থেকে চেষ্টা করা হলো, আমাদের কোথাও একটা আমাদের ব্যর্থতা আছে, এবং এই আমাদের খামতিটা পূরণ করার জন্য, যেমন বারবার একটা কথা বলা হয় যে একটা বিদ্যালয়ে যদি কোনো ছাত্রছাত্রীর মধ্যে কোনো খারাপ অভ্যাস দেখা যায়, সেক্ষেত্রে সেই ছাত্রছাত্রীরা যতটা দোষী, ঠিক ততটাই দোষী সেই বিদ্যালয়ের শিক্ষক এবং একই সাথে তার পরিবারের যারা অভিভাবক রয়েছেন। তো সেই কথাটা আমি দেবো যে এক্ষেত্রে অ্যাওয়ারনেস বাড়ানোর ক্ষেত্রে যে যে জৈব সার কতটা উপকারী, সেক্ষেত্রে কি কোথাও সরকার বা অন্যান্য ডিপার্টমেন্টগুলো ব্যর্থ হচ্ছে যে আমরা সঠিক যে অ্যাওয়ারনেসটা, যেটা সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছলো, সেটা পৌঁছতে পারছি না? এক্ষেত্রে কি কোথাও ব্যর্থ হচ্ছে, বা আপনি মনে করেন যে এই এই জিনিসটা অন্যভাবে করলে হয়তো ভালো হতো? ব্যাপারটা কি, মানে এখন সরকারের এত প্রকল্প আসছে, আজ থেকে মানে আমরা যখন ছোট ছিলাম কৃষি দপ্তরে যেতাম, যে লোকগুলো কৃষি দপ্তরে যেত কি নিয়ে যেত জানেন, একটা লঙ্কা গাছ, বেগুন পাতা। এই সমস্যা কি, কৃষি দপ্তর যাওয়া মানে যে কোনো কৃষি কাজের সমস্যা নিয়ে। আর এখন কৃষি দপ্তরে যায় কাগজ নিয়ে। ভালো করে দেখবেন, বেশিরভাগই কৃষক, এই নাকি পিএম কিষাণ, এই কৃষক বন্ধু, এই তোমার দেখা গেল কি যেটা ইন্স্যুরেন্স করানো আছে, বিভিন্ন রকমের সাবসিডি, এই যে মোটরের অ্যাপ্লাই। এখন কটা কৃষক কৃষি কাজের সমস্যা নিয়ে কৃষি দপ্তরে যায়? মানে সমস্যাগুলো রেজ করতে হবে সাধারণ পাবলিক যারা রয়েছে। মানে সরকারি প্রায়োরিটি কৃষক মানে এতটা বেশি পেয়েছে, মানে ওই দিক দিয়ে ধ্যানই নেই। মানে এখন ওই প্রায়োরিটিস গুলো সবার আর কি ধ্যানটা, ওই দিক দিয়ে সচেতন। আমি যখন যাবো একটা কৃষি দপ্তরে, একটা কাগজের সমস্যা নিয়ে নিচ্ছি, আমার বাড়িতে চাষাবাদ আছে, একজন কৃষি আধিকারিক ওখানে বসে আছে শুধু কাগজে সাইন করার জন্য না। একজন কৃষি আধিকারিক মানে কি, কৃষিকাজের সমস্যা সমাধান করার জন্য তো বসে আছে। কয়টা কৃষক যায়? আমাদের দিনাটা 2 নম্বর ব্লকে পুরোনো অফিসটার ওখানে একটা নারকেল গাছ ছিল। নারকেল গাছের আমার তো মানে গোড়াটা উঁচু হয়ে গেছে, এই যে কৃষি কাজের মানে সবজি লতা পাতা এগুলোর সমস্যা ওখানে নিয়ে তো ফেলতো। আর এখন যেখানে নতুন অফিস হয়েছে, অফিসের সামনে ডাস্টবিন কাগজ দিয়ে ভর্তি। এই যে মানুষের একটা দিক, এই দিকটাকে ঘুরিয়ে নিয়ে আবার পুরোনো জায়গায় আসতে হবে। কাগজের পাশাপাশি একজন কৃষি আধিকারিক যেখানে বসে আছে কৃষিকাজের সমস্যা সমাধান করার জন্য, সেখানে আমরা কেন যাব না? অবশ্যই। এবং অনেক ক্ষেত্রে অনেক গ্রামীণ কৃষিরা কিন্তু এই কৃষি দপ্তরের ব্যাপারে অনেকে হয়তো সেরকম সচেতন নয়, তাদেরও আর কি সচেতন করতে হবে। হ্যাঁ, সচেতন আছে, ওখানে জানে কৃষক বন্ধু হয়, ওই ব্যাপারে সচেতন। হ্যাঁ, ওই ব্যাপারে সচেতন আছে। ডেট বেনিফিট যে কৃষক বন্ধুর মাধ্যমে যে সাইট নিচে মারা গেলে 2 লাখ টাকা পাওয়া যায়। যার ছেলে জীবনে কোনোদিন যায়নি কৃষি, ওটাই জানে যে কৃষি দপ্তর এই কাজটা হচ্ছে। অ্যাকচুয়ালি যে ওখানে ব্লক টেকনোলজি মানে আত্মা একটা প্রকল্প আছে, তার মাধ্যমে কৃষককে ডেমনস্ট্রেশন নতুন নতুন প্রযুক্তি এগুলা
কৃষকের মধ্যে দেওয়া, যেখানে 3,500-4,000 টাকা পার একটা কৃষক। হুম। ফার্ম স্কুল হয়, যেখানে 6টা ট্রেনিং এর মাধ্যমে বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি ট্রেনিং করে, ওখানে প্রশিক্ষণ করে, ওখানে মানে সেই চাষাবাদ করানো হয়। এগুলো কৃষক জানেই না। এগুলো করতে গেলে কৃষক খুঁজে নিয়ে আসতে হয়। সে তখন কি করে, কৃষি দপ্তর আমাদের এফপিসি এফপিও এর মাধ্যমে কৃষক, যেগুলো ডাইরেক্ট কৃষকের মাধ্যমে করা কথা, সেগুলো আপনাদের আমাদের ভায়া করতে হচ্ছে। এই যে একটা সমস্যা, কারণ আগে তো এফপিসি ছিল না, তখন কি কাজ হয়নি কৃষি দপ্তরে? অবশ্যই। হ্যাঁ, তখন কি হতো, মানে কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষকের কাছে পৌঁছাতে পারেনি, এবং একটা কৃষক পুন্ডিবাড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের কাছে পৌঁছাতে পারেনি। এফপিসি এফপিও হওয়ার মাধ্যমে এই যে কানেক্টেড, এই যে আজকে আমাদের বামনাট এলাকায় মাশরুম চাষটা কোথা থেকে আসলো, কেউ বলতে পারবে কোথা থেকে আসলো? আমরা জানি 2009 সাল থেকে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ, এটা একটা সাকসেস হিস্ট্রি তৈরি হয়েছে বামনাটের বুকে। মাশরুম চাষ, প্রায় বাড়িতে মাশরুম, এই যে সিজন 3-4 মাস ব্যবসা করবে, এটা একটা লাভবান হয়েছে। এটার একটাই লক্ষ্য, সেটা হলো ফার্মার্স ক্লাব, এফপিও, এফপিসি। এরা যদি না থাকতো, কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি বিজ্ঞানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগটা বিচ্ছিন্ন একটা থাকতো আর কি। কৃষককে একটু মুড ঘোরাইতে হবে, মানে কৃষকদের পরিবর্তন হতেই হবে, যেতে হবে। তো এখানে কয়েকটা যেটা আছে, আমরা যেটা করি আমাদের গেস্টদের সাথে একটা র্যাপিড কোশ্চেন সেশন, সেটা করব। কয়েকটা প্রশ্ন পরপর, এবং সেই প্রশ্নের উত্তরগুলো আপনি নিজের মতো করে দেবেন। প্রথমত, নাড়া পোড়ানো এটা ভালো না খারাপ? খারাপ। এবং পরবর্তী সময় একটা জমির মধ্যে একই সময়ে কি একের বেশি চাষ করা সম্ভব? 1বার 2বার 3বার না করাই ভালো। আচ্ছা, তারপর বলছি আমরা থার্ড কোশ্চেনে চলে যাব। এই যে চাষবাসের মধ্যে চাষবাসগুলো হচ্ছে, আমরা জানি বর্তমান সময় কিছু কিছু চাষবাস পিছিয়ে যাচ্ছে, গমের চাষটা। তো আমাদের এখানকার যে নতুন জমিগুলো, সেগুলো কি গম চাষের একেবারে অনুপযোগী, না নতুন চাষ আসার ফলে এই চাষগুলো চলে গিয়েছে? না, গম চাষটা কি হয়েছে, গম চাষটা মাঝখানে একটা, যেহেতু আমরা প্রত্যন্ত গ্রামে বর্ডার সংলগ্ন, ব্লাস্ট নামে একটা রোগ ছিল বাংলাদেশি, আমার এখানে গম চাষটা করলে সেই রোগটা আশঙ্কা ছিল, এটা সরকারিভাবে নিষিদ্ধ করে দেয়, গম চাষ বর্ডার এলাকায় করা যাবে না। বিশেষ করে আমাদের এলাকায় দিনহাটা 2 নম্বর গুলো একদম নিষিদ্ধ করে। পরে আস্তে আস্তে সেই রোগটা মুক্ত, আস্তে আস্তে। আর কৃষকের তো একটা অভ্যাস আছে, যেটা ভুলে যায় সেটা নতুন করে নিয়ে আসে। যেমন মিলেট এক সময় আমার ঠাকুরদা বাবা যেটা করতো, এখন কি করে, এখন যদি করে আমার ছেলে বা আমি দেখতেছি, এটা মানে নতুন কোনো চাষাবাদ, অ্যাকচুয়ালি এটা নতুন না, এটা পুরনো। সেই দিক দিয়ে বলবো গম চাষ উপযোগী না, গম চাষ ভালো, কিন্তু রোগের সমস্যাটা রয়েছে। এরপরে প্রশ্ন চলে যাবো যে পাট চাষ করলে আমরা জানি পাটটাকে ঝাঁক দেওয়ার যেটা বলা হয় গ্রামীণ ভাষায়, সেক্ষেত্রে জল দূষণের একটা সম্ভাবনা থাকে, এটা থেকে ট্যাকেল করার কি উপায় রয়েছে? এটা তো একটা জমি, মানে যে জলাশয় জায়গাটা থাকে, ওখানে 1বার 2বার পাট পচানো সম্ভব, 3বারের বেলা তো ঠিক না। সেই কালারটা ফ্লেভারটা সেই আসবে না ওই পাটের, মানে কৃষকদের সেই দিকে ফাইবারটা আসবে না, কিন্তু ওইটা আসবে না। আমাদের এখানে আপনি নিজের মতো করে বলবেন যে আমাদের এখানে পাট দিয়ে উৎপাদিত যে জিনিসগুলো আছে, সেগুলোর জন্য কি কোনো কোম্পানি বা কোনো যদি প্রতিষ্ঠান থাকে, সেক্ষেত্রে একটা ভালো কোশ্চেন করছেন। পশ্চিমবঙ্গে বলতে কি, আমি আগে যেহেতু আমি কুচবিহারের লোক, কুচবিহারের কথা বলবো। কুচবিহারের মতো জায়গায় স্বনির্ভর গোষ্ঠীগুলো যেগুলো আছে, এদেরকে যেরকম প্রশিক্ষণ দেওয়া হয়, এদেরকে যদি বাধ্যগত করা হয় যে এই কাজটা করতে হবে, নাহলে একটা কোম্পানি যখন লোন নেয়, একবারে কিন্তু লোন দেয় না, ওকে ধাপে 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 কোম্পানি সবকিছু দেখার পরে লোন দেয়। স্বনির্ভর গোষ্ঠীদের এইভাবে দেওয়া যেত, পাটের কিছু ব্যাগ বা বিভিন্ন আইটেম তৈরি হয়, সেগুলো তৈরি করতো, ওই হিসেবে ওরা লোন পাইতো বাধ্যগত। পাটের একটা কুচবিহার জেলায় একটা ভালো ডিমান্ড থাকতো পাটের। এবং এছাড়া বিভিন্ন চাষের যে ওয়েস্টটা থেকে যাচ্ছে, আমরা যদি ভুট্টা চাষের কথা বলি, তার বাকি অংশগুলো, বা ধান চাষের কথা তার বাকি অংশগুলো, খড় যেটাকে আমরা বলি, সেক্ষেত্রে আমাদের এখানে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা অন্য জায়গায় আর কি, পাঞ্জাব হরিয়ানার যদি কথা বলি, এখানে প্রচুর পরিমাণে এটাকে পুড়িয়ে ফেলা হয়, যার ফলে বায়ু দূষণ হচ্ছে। তো এটার কোনো অল্টারনেটিভ উপায় আছে যে যেখানে গবাদি পশু রয়েছে অনেক, যাদের খাদ্যের অভাব, অনেক জায়গায় আমরা দেখি খড় কেনার জন্য একেবারে বেহাল হয়ে যায় কৃষকরা, তো এটাকে কানেক্ট করার কোনো উপায় আছে? যেখানে যেহেতু পুড়িয়ে ফেলছে, ওটা ওদের সমস্যা, আর এখানে গবাদি পশুর জন্য খড় পাওয়া যাচ্ছে, এটা আমাদের সমস্যা। এই দুটো সমস্যা একসাথে করে কোনো সমাধান করা সম্ভব? আমার এখানে ওই যে প্রথমে বললাম জৈব সার, জৈব সার মানে এমন না যে এই যে আমার যে খড়গুলো আছে এগুলো কিন্তু জৈব সার হয়, আমার এক জায়গায় জমায়েত করে রেখে দেওয়া সম্ভব না। জমি এক কোণে জমায়েত করে বর্ষা সিজনে পৌঁছে গেলে ওটাই তো জমিতে দিলে জৈব সারের কাজ দিচ্ছে, মানে বায়ু দূষণটাও বাঁচা গেল, প্লাস জমিটারও একটা সার হয়ে গেল। আর পাঞ্জাব হরিয়ানার কথা কি বলবো, ওখানে তো ওই যে যান্ত্রিকরণ পরিপূর্ণভাবে আমাদের এখানে আসে নাই। ওই যে হারভেস্টার মেশিনটা আসছে না, হারভেস্টার মেশিনটাতে পুরো জমিটাতে খড়গুলো বিছিয়ে দিয়ে যাচ্ছে, সবগুলো একত্রিত করে, ওগুলো তো আমাদের মতো কৃষক না,
আমার এলাকায় 1 বিঘা Mega farming হ্যাঁ হচ্ছে। মেগা ফার্মিং, ওগুলো এক জায়গায় আগুন লাগা দিচ্ছে পুরো জমিটাই, জমিটা তো পরিষ্কার, এদিকে বায়ু দূষণ হচ্ছে, সেটা পাঞ্জাব হরিয়ানা পুড়িয়ে ফেলা হচ্ছে। এদিক দিয়ে বলো আমার পশ্চিমবঙ্গ কৃষি বিভাগ যেটা আগে থেকে উদ্যোগ নিয়েছে, হুম। মানে জমিতে নাড়া পোড়ানো একটা অপরাধ, সচেতনতা কৃষককে বলে, তবু কিন্তু কৃষক মানতেছে না। হুম। ওখানে মেগা ফার্মিং, হুম। আমার এখানে কিন্তু অত বড় কৃষক না, যদিও ওই যে হারভেস্টার মেশিনটার কারণে কিন্তু একটা একটা সমস্যা। কেমন এই দিক দিয়ে যদি আমাদের যান্ত্রিকরণ কৃষিকাজের দিক দিয়ে এগিয়ে যাচ্ছি, হারভেস্টার মেশিন দিয়ে ওইদিকে ধান কাটানো হয় বা গম, সেই নাড়াগুলো জমিতে পুরো জমিতে ছিটিয়ে ছিটিয়ে যাচ্ছে। ওরা এক জায়গায় করে যদি ওরা মানে পচনশীল করে, জমির পক্ষে কিন্তু খুব উপকারিতা, সার হিসেবে ব্যবহার করা যায়। ওরা কি করছে, এক জায়গা হলে পুরো জমিটা পড়ে যাচ্ছে, সেই জায়গায় বায়ু দূষণ হচ্ছে, জমিটারও কিন্তু ক্ষতি হচ্ছে। আমার এখানে শুরু হয়ে গেছে অলরেডি, সব কৃষক না, কিছু কিছু কৃষক জানে যে এই খড়টা যদি আমি একত্রিত করি এটা আমার কাজ, আর কিছু 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 জমিতে আগুন হচ্ছে, সেই জায়গায় সচেতন কৃষি দপ্তর করছে, এবং আমরাও এফপিসি এফপিওরা যারা যে কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে এগুলো আমরা সচেতন করছি। নাড়া জমিতে পড়ানোটা ঠিক না তো। অবশ্যই আপনার সাথে কথা বলে কিন্তু আমরা কৃষিকাজের ব্যাপারে অনেকটাই সমৃদ্ধ হলাম, এবং শেষ একটা বিষয় দিয়ে আমাদের আজকের যে প্রোগ্রাম, আজকের যে আমাদের শো, সেটা আমরা শেষ করতে চলেছি। সেটা হলো, আপনারা যেহেতু কৃষিকাজ নিয়ে কাজ করছেন, তো আপনার এলাকায় যদি কাউকে যোগাযোগ করতে হয় আপনাদের সাথে, সেটা কিভাবে করবে? দেখেন, আমাদের এলাকা বলতে কি, আমি শুরু থেকে একটু বলি। আমরা 2009 সাল থেকে ফার্মার্স ক্লাব করতাম 2012 পর্যন্ত। আস্তে আস্তে 2012 থেকে 15 পর্যন্ত ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, এটাকে কনভার্ট করে কোম্পানিতে নিয়ে আসি। এখন দিশারি ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড। এখানে আমরা শুরু করেছিলাম 60 জন কৃষক নিয়ে। 60 জন কৃষক নিয়ে ওই কোম্পানি তৈরি করতে গেলে বোর্ড অফ ডিরেক্টর 5 জন, সাবস্ক্রাইবার 5 জন, ওখানে সিও অবশিষ্ট যা আছে যা লাগে, ওখানে কৃষক মিনিমাম 300 জন কৃষক না হলে রেজিস্টার করা যাবে না। এখন আমাদের এপিসিতে 515 জন, আপনি গুগলে গিয়ে সার্চ করতে দেখতে এপিসি কি আছে নাই, টোটালটা দেখতে, কতজন মেম্বার, কতজন বোর্ড অফ ডিরেক্টর, সবকিছু দেখা যাবে, সিও কে সবকিছু দেখা যাবে। আমরা প্রত্যেক মার্চ মাসে নতুন সদস্য গ্রহণ করে শেয়ার হোল্ডার নিই, পার শেয়ার হোল্ডার 2000 টাকা করে নিই। ওটাকে আমরা 5 বছর পরে ওটাকে ওই রিনিউ করা হয়, যে টাকাটা এক জায়গায় জমায়েত হয়, সেই টাকাটা দিয়ে আমরা ব্যবসায়, যে আপনাকে বললাম এপিসি এফপিও মানে সচেতন করার কিছু কিনা, সচেতনের মাধ্যমে আমাকে ব্যবসা করতে হবে, মানে মিউচুয়াল বেনিফিট, মিউচুয়াল বেনিফিট করতে হবে। আমাদের অফিস হলো মহাকালহাট হাই স্কুল সংলগ্ন, আমাদের অফিসেই সব ধরনের। এবং এক্ষেত্রে যারা নতুন কৃষিকাজের সাথে যুক্ত হতে চায়, এবং যারা যে সকল কৃষক ভাইরা আমাদের এই আজকের ভিডিও দেখবে, তাদের জন্য কি বার্তা থাকবে সবশেষে? আমি একটাই কথা বলবো, যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন বা আগামী দিনে যুব সমাজ কৃষিকাজের সঙ্গে যুক্ত হতে চান, আপনারা বেশি বেশি করে যে কোনো এফপিসি এফপিওর সঙ্গে যুক্ত হয়ে যান, আপনাদের ব্লক কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। আর যাদের সম্ভব হচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্র বা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করবেন, না হলে আমাদের মাধ্যমে আপনারা যোগাযোগ করেন। আমরা বিভিন্ন গ্রুপ ওয়াইজ কৃষি প্রশিক্ষণের ব্যবস্থা করে দেবো, হাঁস মুরগির থেকে শুরু করে মানে ব্যবসায়িক ভিত্তি যে আপনারা কৃষি চাষাবাদ, সেটা আমরা ব্যবস্থা করে দেবো। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ। আমার নাম মুজাহিদ হোসেন।